আসসালামু আলাইকুম। তোমাদের জৈব রসায়নের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেশি কথা বলবো না। তোমরা যারা এর আগে জৈব রসায়নের প্রথম ক্লাসটা, যেটা 48 মিনিটের ছিল, প্রাথমিক বিষয়গুলো দেখানো হয়েছে, তোমরা যারা ওই ক্লাসটা করো নাই, তোমরা ক্লাসটা করে ফেলবা, কারণ এখানে থিওরি সুন্দর মতো পড়ানো হচ্ছে, যেন তোমার পরবর্তী আর বইটা পড়া না লাগে, ঠিক আছে? ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে শুরু করি আর কি, ঠিক আছে? তো গতকালকে আমরা সম্ভবত 12 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। তো আজকে আমরা 13 নম্বর থেকে শুরু করবো, ঠিক আছে? আজকে আমরা চলো 13 নম্বর থেকে শুরু করি, ঠিক আছে? আচ্ছা। তো তোমরা এই পর্যায়ে জানবা যে কাইরাল কার্বন কাকে বলে, ঠিক আছে? অর্থাৎ কি, আমরা লিখি সরাসরি যে একই পরমাণুতে, আমি সব লিখে লিখেই পড়াচ্ছি কারণ অর্গানিক কেমিস্ট্রি অনেকেই সমস্যা, ঠিক আছে না? একই পরমাণুতে একই পরমাণুতে চারটি ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু থাকলে, ঠিক আছে, একটি পরমাণুতে চারটি চারটি ভিন্ন ভিন্ন মূলক, চারটি ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু থাকলে, বা পরমাণু থাকলে, চারটি ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু থাকলে, কি একই পরমাণুতে, আর এখানে পরমাণু না যে, তুমি এখানে একটা জিনিস দিবা, একই কার্বন পরমাণুতে, একই কার্বন পরমাণুতে চারটি ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু থাকলে সেই কার্বনকে অপ্রতিসম কার্বন বলে, ঠিক আছে? সেই কার্বনকে কি বলে? অপ্রতিসম বা কাইরাল কার্বন বলে, ঠিক আছে? অপ্রতিসম বা কাইরাল কার্বন বলা হয়। তাহলে কাইরাল কার্বন কি, যখন একটা চেয়ে একটা ভিন্নমূলক থাকবে তখন তাকে বলা হবে কি? কাইরাল কার্বন। যেমন আমরা যদি একটু উদাহরণ বিবেচনা করি, যেমন দেখো, তাকে কাইরাল কার্বন বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু উদাহরণ বিবেচনা করি, চলো প্রথমে উদাহরণ বিবেচনা করি আমরা কোনটা? ল্যাকটিক অ্যাসিড, তাই না? আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা আমরা যদি জানি, দেখি এখানে যদি মনে করো এখানে কার্বন থাকবে, তো চারটা হাত, তাই না? আচ্ছা, আমরা মনে হয় চারটা হাত দিয়ে নিই। আচ্ছা। আচ্ছা, এখানে মনে করো এক পাশে রয়েছে তোমার কি? হাইড্রোজেন। আর এক পাশে রয়েছে তোমার কি? হাইড্রক্সিল। আর এক পাশে রয়েছে তোমার হাইড্রক্সিল। এক জায়গায় থাকবে তোমার কি সিএইচথ্রি, মানে কি মিথাইল মূলক, এবং অন্য পাশে থাকবে যেটা অ্যাসিড, যেটা তোমার কি কার্বক্সি মূলক, ঠিক আছে? আর এটা কি একটা মেনলি তোমার কার্বক্সি মূলকটা উপরে দেওয়া হয়, আমি নিচে দিলাম, সমস্যা নাই। এটা হচ্ছে তোমার কি ল্যাকটিক অ্যাসিড, তাই না? এটা হচ্ছে তোমার কি ল্যাকটিক অ্যাসিড। এটা মেনলি তোমার এল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটা কি তোমার দেখো, তুমি যদি লক্ষ্য করো তাহলে কি, এই যে কার্বন আছে, মেল কার্বন, এই কার্বনের সাথে কি একটা কি মিথাইল মূলক, একটা হাইড্রোজেন, একটা কি হাইড্রক্সিল, এবং একটা কি কার্বক্সিল মূলক। এই চারটা মূলক প্রত্যেকটা আলাদা আলাদা না? যদি আলাদা, তাই এই কার্বনটাকে বলা হচ্ছে তোমার কি কাইরাল কার্বন। আমাদের আরেকটা উদাহরণ বিবেচনা করতে যাই, দেখো, টার্টারিক অ্যাসিডের যদি উদাহরণ বিবেচনা করতে যাই, ঠিক আছে? এখানে তোমার মেনলি তোমার যদি আমি বিবেচনা করি, দেখো এখানে তোমার চারটা কার্বন থাকে টার্টারিক অ্যাসিডে, আমরা চারটা কার্বন দিয়ে নিই। চারটা কার্বন যদি আমরা দিয়ে নিই, ঠিক আছে, এই দুটো কার্বন থাকবে তোমার কি অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড, সেটা বলো এইচ, ঠিক আছে? আচ্ছা, আর এখানে থাকবে তোমার কি একটা এইচ, আর একটা কি তোমার এইচ ও বা এইচ, ঠিক আছে? তারপর তোমার যদি এখানে তুমি আবার যদি বিবেচনা করো কি, আবার এইচ, এখানে যদি তোমার এইচ ও, অর্থাৎ কি হাইড্রক্সিল। আর এটা যদি বিবেচনা করো, এটা হচ্ছে তোমার কিসের সংকেত? এটা হচ্ছে সংকেত তোমার কি, এটা একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার টার্টারিক অ্যাসিড। টার্টারিক কি অ্যাসিড। তাহলে এখানে দেখো কয়টা কার্বন, কার্বন কার্বন রয়েছে, আমরা কিভাবে দেখবো, ঠিক আছে? দেখো, যদি আমরা প্রথমত আমরা যদি এই কার্বনকে বিবেচনা করি, এই কার্বন, আমরা কি এই কার্বনটাকে বিবেচনা করবো, ঠিক আছে? দেখো, এর একটাতে কি হাইড্রোক্সিল মূলক, একটাতে হাইড্রোজেন মূলক, আর একটাতে তোমার কি এই মূলক। আর এই যে সৌথ, এটা যে এই হাত আছে, এই হাতে কোনটা মূলক? এই গোটাটাই একটা মূলক আকারে কাজ করছে, তাই না? তাহলে কি চারটা ভিন্ন ভিন্ন মূলক, তাহলে কি এটা একটা কি কাইরাল কার্বন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মনে করো উম এই কার্বন বিবেচনা করবো। এখন আমরা কি এই কার্বনটা বিবেচনা করবো, তাহলে এই কার্বনের একটা হাতে হাইড্রক্সিল মূলক, একটা হাতে হাইড্রোজেন মূলক, একটা হাতে কার্বক্সিলিক মূলক, আর একটা হাতে দেখো তোমার কি এই যে এরকম কি আরেকটা মূলক, তাই না? গোটাটা একটা মূলক। তাহলে কি চারটা মূলক আলাদা আলাদা না? তাহলে কি এইটা একটা তোমার কি কাইরাল কার্বন। আমি যদি দেখাই তাহলে কি হচ্ছে তোমার, এটা একটা কি কাইরাল কার্বন। আর কি তোমার একটা পরমাণু চারটি ভিন্ন ভিন্ন মূলক থাকে, তখন তাই কি বলা হয়? কাইরাল কার্বন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে তোমাদের আর তিনটা জিনিস শর্টকাটে মনে রাখতে হবে, ঠিক আছে? তোমার আলোক সক্রিয় যে সমাণু থাকে না, আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে কি, আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য। আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য, আলোক সক্রিয়
আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য, ঠিক আছে? আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য, কারণ এটা কি ক্যারাল কার্বনের সাথে কি সম্পর্কযুক্ত, সেই জন্য এটা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, দেখো। এই তিনটা বৈশিষ্ট্য মেইনলি বলবো। সেটা হচ্ছে, এক নাম্বার যদি আমি বলি, সেটা হচ্ছে তোমার কি অপ্রতিসম কাইরাল কেন্দ্র বা কাইরাল প্রান্ত থাকে, তাহলে কি অপ্রতিসম, অপ্রতিসম কি থাকবে, কাইরাল কেন্দ্র, কাইরাল কেন্দ্র, কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন থাকবে, কাইরাল কি থাকবে, কাইরাল কার্বন থাকবে, কার্বন থাকবে, তাই না? আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি উভয় পরমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। উভয় পরমাণুর কনফিগারেশন, উভয় পরমাণুর কনফিগারেশন, উভয় পরমাণুর কনফিগারেশন, কনফিগারেশন, কনফিগারেশন পরস্পর, পরস্পর, পরস্পর কি দর্পণ প্রতিবিম্ব হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। আমি বিষয়টা তোমাদের বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দর্পণ প্রতিবিম্ব হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখো তুমি যে তিন নাম্বারটা তুমি এখন যদি বিবেচনা করো, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার কি এই উভয় পরমাণুর কনফিগারেশন যা আছে, ঠিক আছে, উভয় পরমাণুর কনফিগারেশন, উভয় পরমাণুর, উভয় পরমাণুর কনফিগারেশন, কনফিগারেশন অসমপায়িত হবে, কনফিগারেশন অসমপায়িত হবে, তাহলে কি হবে, পরস্পর অসমপাতিত। তোমরা আমার সাথে লিখবা, ঠিক আছে? আমি যেহেতু স্লো লিখছি, তোমরা চাইলে সহজেই লিখতে পারবো, অসমপাতিত হবে, তাই তো হবে। এই বিষয়টা কি বুঝাই তোমাকে, Just দেখো, তুমি নর্মাল যদি একটা বিষয় চিন্তা করো, ঠিক আছে, আমার আর কি, মনে করো দুইটা আমরা যদি বলি, আমরা ল্যাকটিক অ্যাসিডটা যদি আমরা ধরার চেষ্টা করি, দেখো এটা কার্বন, ঠিক আছে, এটা যদি তোমার হচ্ছে কার্বক্সিল হয়, সি ডবল ও এইচ, এটা যদি তোমার এইচ হয়, এটা যদি তোমার কি এইচ ও হয়, ঠিক আছে, আর এইটা যদি তোমার আর কি হয় CH3, ঠিক আছে। তো এখানে একটা মাঝখানে তুমি যদি মনে করো আয়না রাখলা, ঠিক আছে, একটা মনে করো মাঝখানে কি রাখলা, আয়না রাখলা, ঠিক আছে। তাহলে আয়নার এই পাশে এই জিনিসটা কি দেখা যাবে, কার্বন তো কার্বনই থাকবে, তাই না? তাহলে কি এটা উল্টাই যাবে, জাস্ট হাইড্রোজেনটা এই পাশে আসবে, হাইড্রোক্সিলটা কি এই পাশে যাবে, ঠিক আছে। আর এখানে দেখাবে কি তোমার H+O+C, আর এখানে দেখাবে কি H3C, ঠিক আছে। এই যে এই বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা যে তোমার দেখাচ্ছে, এই যে তোমার যে একটার সাথে কি, এটার সাথে এটা কি পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব। এবং তুমি যদি এখন মনে করো এইটাকে নিয়ে এসে, এই সাথে নিয়ে এসে তুমি এইটার উপর বসাবা, এটার উপর বসাবা, ঠিক আছে, এটাকে নিয়ে এসে তুমি এটার উপর, তাহলে কি মিলবে, দেখো। তাহলে কি হবে, H3C হবে, আর এখানে CH3, তাহলে মিলবে না তো। তার মানে কি এরা পরস্পর কি হচ্ছে, একটা এটা তোমার কি এরা পরস্পর হচ্ছে কি অসমপাদিত একেতে, এবং এদিকে তারা কি হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। এটা হচ্ছে তোমার কি, এটা আর কি, এটাই হচ্ছে তোমার এই বৈশিষ্ট্য, আলোক শক্তির সমানুর কি বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আমরা একটাই কিন্তু বেশ অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু বেশ সহজ আছে, ঠিক আছে। তো সাথে সাথে তোমরা ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড যেগুলো পড়লাম, এগুলো কিন্তু উদাহরণ সহ পড়বা, ঠিক আছে। আচ্ছা, এখন চলো সহজ কিছু পড়া আমি দেখতে থাকি, ঠিক আছে, সহজ কিছু পড়া দেখতে থাকি। 13 নম্বর হলো, এখন 14 নম্বরটা কি জাস্ট রিডিং এর একটা লাইন, তোমার পোলারিমিটারে এক সমতল আলোর ঘূর্ণন নির্ণয়ের ক্ষেত্রে, দেখো, পোলারিমিটারে, পোলারিমিটারে, পোলারিমিটারে তোমার এক সমতলীয় আলোর, এক সমতলীয় আলোর, এক সমতলীয় আলোর, যদি লেখো তোমরা, পোলারিমিটারে এক সমতলীয় আলোর ঘূর্ণন নির্ণয়ের ক্ষেত্রে, ঘূর্ণন নির্ণয়ের ক্ষেত্রে, ঘূর্ণন নির্ণয়ের ক্ষেত্রে, পোলারিমিটারে এক সমতলীয় আলোর ঘূর্ণন নির্ণয়ের ক্ষেত্রে তোমার কি করা হয়, পোলারাইজিং ফিল্টার রূপে, পোলারাইজিং ফিল্টার রূপে তোমার, পোলারাইজিং ফিল্টার রূপে, পোলারাইজিং যে ফিল্টার রয়েছে, পোলারাইজিং তোমাকে ফিল্টার রূপে, পোলারাইজিং ফিল্টার রূপে কি তরল স্ফটিক পদার্থ, তরল স্ফটিক পদার্থ, তরল পদার্থ, স্ফটিক পদার্থ, পদার্থ পোলারিমিটারে রাখা হয়, পদার্থ পোলারিমিটারে রাখা হয়। এটা জাস্ট তোমার একটা কি, জাস্ট কি MCQ টাইপের প্রশ্ন। পোলারিমিটারে কি রাখা হয়, পোলারিমিটারে কি তরল স্ফটিক পদার্থ পোলারিমিটারে কি হয়, রাখা হয়, তাই না? আচ্ছা,
বা ব্যবহৃত হয়। তো তোমাদের এটা চিত্র আঁকানোর কোনো দরকার নেই মনে হয়। আর কি, মনে করো একটা আলো আছে, ঠিক আছে, এটা মনে করো কি বিভিন্ন তলে, এটা মনে করো কি বিভিন্ন তলে ঘুরতেছে, মানে বিভিন্ন তলে আর কি, মানে কম্পিত হচ্ছে, ঠিক আছে। এই আলোটা মনে করো, আলো তো একটা তরঙ্গ, তাই না? তখন কি আমরা যখন তোমার একটা আহ মানে পোলারাইজিং মিটার ব্যবহার করব, এটা মনে করো পোলারিমিটার ব্যবহার করবো, তার মধ্যে তোমার কি থাকবে, একটাতে তোমার কি তরল পদার্থ রূপে একটা, এখানে তোমার একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমার কি তরল স্ফটিক পদার্থ। এখানে কি ব্যবহার করা হয়, তরল স্ফটিক পদার্থ, তরল স্ফটিক পদার্থ, স্ফটিক পদার্থ, ঠিক আছে। তার ফলে দেখবা কিছু দেখার ফলে তোমার এই পাশে যখন আসবে তোমার আলোটা, ঠিক আছে, তখন সেটা কি ওই তোমার কি এক সমতলীয় আলোতে পরিণত হয়। সব দেখো একদিকে যাচ্ছে, ওরা কি বিভিন্ন দিকে যায়, তো এটা জাস্ট এখন একদিকে যাচ্ছে, এটা আমরা কি চোখ দিয়ে আর কি অনুধাবন করবো। তো সেটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি শর্টকাটে বললাম, ঠিক আছে। এটা মেইনলি তোমার এরকম হয় না, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তোমাদের এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, তো একটু আমি আর কি ওয়েট করি। আচ্ছা, তোমরা তাহলে এখন, যে ওটা ছিল আগেরটা, তো মানে পোলারাইজিং মিটারে তোমার যেটা দেখালাম ওটা মোটামুটি শেষ। দেন চলো আমরা পরের বিষয়টা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, তো এবার তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড কোনটাতে কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা। তো চলো আমি তোমাদের লিখি, যে মোটামুটি তোমার হচ্ছে কি এটা 14 নাম্বার হবে, তাই না? 14 নাম্বার। আর দেখো, ডি ল্যাকটিক অ্যাসিড থাকে, তোমার যে ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড এটা পাওয়া যায় কোথায়? ডি ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? মাংস পেশিতে, ঠিক আছে না? মাংস পেশিতে, মাংস পেশি, মাংস পেশিতে পাওয়া যায়, মাংস পেশিতে কি করা যায়, পাওয়া যায়, পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে যদি আমরা এল ল্যাকটিক অ্যাসিড বলি, এল ল্যাকটিক অ্যাসিড, তোমরা জাস্ট আমি এখানে চিহ্ন দিচ্ছি এভাবে, কিন্তু তোমরা পুরোটাই লিখবা, ঠিক আছে। এটা পাওয়া যায় কোথায়? টক দধিতে, টক দধিতে তোমার কি পাওয়া যায়, এল ল্যাকটিক অ্যাসিড কি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আবার একটা জিনিস তোমার চিন্তা করলে, ল্যাকটিক অ্যাসিড গ্লুকোজে আসি, আমরা কি বলি, ডি গ্লুকোজ, ঠিক আছে। ডি গ্লুকোজ কি করে? ডি গ্লুকোজ বিপাক প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। ডি গ্লুকোজ কি করে? বিপাক প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। বিপাক প্রক্রিয়ায়, বিপাক প্রক্রিয়ায় কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। আমরা জানি কি শক্তি উৎপন্নই করে তারা। গ্লুকোজ তো আমাদের শক্তি উৎপন্ন করে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে, তাই না? আচ্ছা, কারণ কি গ্লুকোজ আমাদের প্রধান রাসায়নিক বস্তু, তোমরা বায়োলজিতে এটা পড়ছো। এবং এল যে গ্লুকোজ রয়েছে, ডি গ্লুকোজ গেল, আমরা আবার এল গ্লুকোজ নিয়ে আমরা কাজ করবো। এল গ্লুকোজ তাহলে কি করবে, ডি গ্লুকোজ না হয় এটা করলো, তাহলে এল গ্লুকোজ কি করবে, এল গ্লুকোজ আমাদের কি হয়, প্রস্রাব রূপে মুক্ত হয়, ঠিক আছে। আমরা যে আমাদের যে গ্লুকোজ যেটা প্রস্রাব রূপে মুক্ত হয়, সেটা হচ্ছে তোমার কি এল গ্লুকোজ, ঠিক আছে। প্রস্রাব রূপে কি হয়, মুক্ত হয়, মুক্ত হয়। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস জানবো, আমরা অ্যালানিনের নাম শুনছি না? আচ্ছা, তাহলে এল অ্যালানিন কি করে, ডি এল ডি এল যাচ্ছে, এবার অ্যালানিনে আসছে, অ্যালানিনের ডিটা আমরা পড়বো না, এল অ্যালানিনটা পড়বো। আমরা কি করে এল অ্যালানিন, এটা আমরা বায়োলজিতে পড়ছি অ্যালানিনের কাজ, তাই না? এল অ্যালানিন কি করে আমাদের জন্য, এল অ্যালানিন কি প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষ করে, সংশ্লেষ করে, সংশ্লেষ করে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা বললাম কি ডিল্যাকটিক অ্যাসিড না? ডিল্যাকটিক অ্যাসিড যেটা আছে তোমার, এই ডিল্যাকটিক অ্যাসিড রয়েছে যেটা, সেটা আমরা আরেকবার পড়বো। ডিল্যাকটিক অ্যাসিড এটা যদি আলোতে দেওয়া হয় বা এক সমতল আলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখানে তো ঘূর্ণন করা হয়, কোন হয় কত জানো তো? ডিল্যাকটিক অ্যাসিড এর ঘূর্ণন কোণ, এর কত রয়েছে তোমার ঘূর্ণন কোণ, কত হবে? ঘূর্ণন কোণ হচ্ছে তোমার +2.25 ডিগ্রি, 24 ডিগ্রি, +2.24 ডিগ্রি। তাহলে এল ল্যাকটিক অ্যাসিডটা কত হবে? এটা জাস্ট বিপরীত হবে, এল ল্যাকটিক অ্যাসিডটা কত হবে? তোমার পুরোটাই লিখবা, এর গুণন কোণ হবে তোমার কত, -2.24 ডিগ্রি, ওকে। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমি তোমাদের এই ল্যাকটিক অ্যাসিড গেল, এই হার কয়েকটা টপিক যা সম্পৃক্ত, ঠিক আছে। আমরা এই তোমার এটার সাথে যদি তোমরা অ্যাড করি তোমাদের, তাহলে দেখো তোমার কি হয়। এটা যদি আমরা হচ্ছে তোমার 16 নম্বরে অন্তর্ভুক্ত করি এবার, চলো 16 নম্বরে যদি অন্তর্ভুক্ত করি, সেটা তোমাদের কয়েকটা জিনিস আমি তোমাদের শিখাবো। সেটা হচ্ছে তোমার কি এনানসিওমারিজম, রেসিমিক মিশ্রণ, ডায়াস্টেরিও আইসোমার এন্ড মেসোসোমার, ঠিক আছে। তো এনানসিওমারিজম প্রথম হচ্ছে তোমাদের কি আসবে, এনানসিওমারিজম, এনানসিওমারিজম, ঠিক আছে না? এনানসিওমারিজম, চলো আমরা এনানসিওমারিজম সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তাহলে কি হবে। এনানসিওমারিজম বিষয়টা কি, তোমরা সবাই জানো যে একই যৌগের আলোক সক্রিয় দুটি সহঅণুকে পরস্পর এনানসিওমর বলা হয়।
তাই কি হয়েছে এখানে আমরা যদি বলি একই যৌগের একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণুকে একই যৌগের আলোক সক্রিয় একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণুকে দুটি সমাণুকে পরস্পরের কি বলা হয়? দুটি সমাণুকে পরস্পরের দুটি সমাণুকে পরস্পরের এনানসিওমর ব্যালেন্সিওমার্স বলা হয়। তাহলে এখানে নাম হচ্ছে কি 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 আছে? এনানসিওমর্ফ এনানসিওমর্ফ বা এনানসিওমার্স 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 বা অ্যান্টিপড, যেহেতু দুইটা এই জন্য বলছে বা অ্যান্টিপড বা অ্যান্টিমার বলা হয় বা অ্যান্টিমার বলা হয় অ্যান্টিমার অ্যান্টিমার বলা হয়। আবার একে অ্যানসিওমার এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় কি আর এই প্রক্রিয়াকে বা সক্রিয়তাকে বলা হয়, আচ্ছা এটা আমরা লিখতে থাকি, আর এই সক্রিয়তাকে, আর মনে করো যদি বলি, আর এই যে প্রক্রিয়া গেল বা সক্রিয়তা, আর এই সক্রিয়তাকে এই সক্রিয়তাকে বলা হয় কি? এই সক্রিয়তাকে এনানসিওমারিজম বলে। এনানসিওমারিজম বলে। এই বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করি। আমি তোমাদের এত ডিটেলস যাবো না, জাস্ট তোমাদের যেটুকু দরকার সেটুকু। আচ্ছা, তোমাদের এনানসিওমারিজম গেল, এরপরে তোমাদের আসছে কি রেসিমিক মিশ্রণ, তাই না? তোমরা জিনিসগুলো জানো, তারপরে আমি তোমাদের জাস্ট একবার করে রিকল করার চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা আর কি পড়ো। রেসিমিক মিশ্রণ মানে কি? দুইটি এনানসিওমারের মিশ্রণ বা দুটি সমমূলের এনানসিওমারের কি মিশ্রণটাকে বলা হচ্ছে কি রেসিমিক মিশ্রণ। দুটি এনানসিওমারের সমতুল মিশ্রণ। দুটি এনানসিওমার দুটি এনানসিওমার এনানসিওমার দুটি এনানসিওমার এর দুটি এনানসিওমারের কি হবে? সমতুল মিশ্রণ, তাই না? এর সমতুল মিশ্রণ। তাহলে কি দুইটা একটা একটাই কি করবে? একটা একটাকে নিষ্ক্রিয় করবে, অর্থাৎ কি এরা রেসিমিক মিশ্রণ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার কি রেসিমিক মিশ্রণ। একে রেসিমেটসও বলা হয়। তোমার কি একে রেসিমএটসও বলা হয়। ঠিক আছে, একে রেসিমএটসও বলা হয়। এগুলো বইয়ে আছে, বাট তোমরা খুঁজে পড়তে তোমাদের কিন্তু দেরি হবে। একে রেসিমেটস বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এবং এখান থেকে তোমার রেসিপির একটা উদাহরণ লিখতে পারো কি ডিএল ল্যাকটিক অ্যাসিড। তোমার কি হয়? ডিএল ল্যাকটিক অ্যাসিড ডিএল ল্যাকটিক অ্যাসিড এটা হচ্ছে কি এদের উদাহরণ। কিভাবে উদাহরণ? আমি তোমাদের কি বলছিলাম একটু আগে, ডি ল্যাকটিক অ্যাসিড উদাহরণ হচ্ছে যে এটা। কারণ ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ কত বলছিলাম তোমার? +2.24 ডিগ্রি। আর এল ল্যাকটিক অ্যাসিড আবর্তন কোণ কত বলছিলাম? -2.24 ডিগ্রি। এখন এইদিকে যখন আমরা দুইটাকে এক জায়গাতে করবো ডিএল ল্যাকটিক অ্যাসিড, তখন এদের আবর্তন কোণ কত হয়ে যাবে? কারণ একটা প্লাস একদিকে যাচ্ছে আর একটা মাইনাস আরেকদিকে আসছে, ঠিক আছে না? তাহলে কি এদের আবর্তন কোণ তখন কি মিশ্রিত হয়ে কি শূন্য হয়ে যাবে। এই বিষয়টাকে বলা হচ্ছে তোমার কি রেসিমিক মিশ্রণ। ওকে, আচ্ছা। আমরা রেসিমিক মিশ্রণ পড়লাম। এরপরে দেখো আমাদের রেসিমিক মিশ্রণের পরেও আরো কিছু জিনিস আছে, আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা। আমরা নতুন একটা পেজে যাই, রেসিমিক মিশ্রণ গেল, এরপরে আমরা নতুন একটা জিনিস পড়বো, নতুন ডায়াস্টেরিওমার। ঠিক আছে, দেখো এর পরবর্তীতে আমরা পড়বো কি ডায়াস্টেরিওমার ডায়াস্টেরিওমার ডায়াস্টেরিও ডায়াস্টেরিওমার ডায়াস্টেরিওমার বা ডায়াস্টেরিও আইসোমারও অনেক সময় অনেকে বলে। তো ডায়াস্টেরিও আইসোমার্স গুলা কি হয় দেখো? দুটি অসদৃশ কার্বন কার্বন বিশিষ্ট, যখন কি দুটি অসদৃশ দুটি অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট দুটি অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট দুটি অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট কাইরাল কার্বন দুটি অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট দুটি অসদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট তোমার কনফিগারেশন যুক্ত ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন কনফিগারেশন যুক্ত আমি তোমার লেখে লিখে পড়ানোর চেষ্টা করছি। কনফিগারেশন যুক্ত ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন কনফিগারেশন যুক্ত দুটি আলোক সমাণু দুটি আলোক সমাণু পরস্পরের যে আলোক সমাণু পরস্পরের দুটি আলোক সমাণু কি হবে? দুটি আলোক সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হলে দর্পণ প্রতিবিম্ব না হলে অর্থাৎ কি আমি এটাকে তোমার দেখেছি দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব না হয়, দর্পণ প্রতিবিম্ব না হলে
তখন সেটাকে বলা হয় কি তোমার কি, ডায়াস্টেরিওমার। তখন তাদেরকে হলে তাদের কি বলা হয়, তাদের ডায়াস্টেরিওমার বলা হয়, ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার, টিওমার অবলিক বা ডায়াস্টেরিও আইসোমার বলা হয়। ডায়াস্টেরিও, ডায়াস্টেরিও কি বলা হয়, ডায়াস্টেরিও আইসোমার্স বলা হয়, আইসোমার্স বলে, আইসোমার্স বলে। এই যে এই জিনিসগুলো উদাহরণ সহ দেখানো যায়, আর তোমরা যেটুকু লেখা আছে জাস্ট তোমরা সেটুকু লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী লাস্ট যেটা বিষয় মেসো সমাণু, ঠিক আছে। এটা তো সহজ, তোমাদের মেসো সমাণু, এই মেসো সমাণু আমরা এর আগে কিন্তু টার্টারিক অ্যাসিডের উদাহরণটাই দিতে পারি। মেসো সমাণু, আজকে আমরা যদি এখানে জাস্ট আমরা যদি লেখার চেষ্টা করি মেসো সমাণু বিষয়টা কি, দুটি সদিশ অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে, ঠিক আছে না, সদিশ, দুটি সদৃশ, দুটি সদৃশ, ঠিক আছে না, দুটি সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে, দুটি সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে, দুটি সদৃশ অপ্রতিসম কি কার্বন পরমাণু থাকলে, লিখতে হবে তোমাদের, দুটি কার্বন পরমাণু থাকলে, কার্বন পরমাণু থাকলে ওই জৈব যৌগের ভিন্ন কনফিগারেশন যুক্ত, লিখতে থাকো তোমরা, ওই জৈব যৌগের, ওই জৈব যৌগের ভিন্ন কনফিগারেশন যুক্ত, ভিন্ন কনফিগারেশন যুক্ত, ভিন্ন কনফিগারেশন যুক্ত, ভিন্ন কনফিগারেশন যুক্ত, আমার লেখা একটু খারাপ হচ্ছে বাট তোমরা একটু বুঝে নিও, আমি একটু দ্রুত একটা চেষ্টা করছি। তিনটি সমাণু সম্ভব, তিনটি সমাণু সম্ভব, ঠিক আছে, তিনটি, আমি দেখাচ্ছি তোমাদের, তিনটি সমাণু সম্ভব, তিনটি সমাণু সম্ভব, ঠিক আছে, তিনটি সমাণু সম্ভব, ঠিক আছে। এক্ষেত্রে মাঝখানের অংশ হতে একটি কার্বনের সাথে আরেকটি আবর্তনের মান সমান হয়, তখন এরূপ তখন কি হয়, আহ, এরূপ সমাণুকে, এরূপ সমাণুকে সরাসরি তোমাদের অত লাগবে না, এরূপ সমাণুকে কি হয়, এরূপ সমাণুকে বলা হয় তোমার, এরূপ সমাণুকে আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু বলা হয়, আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু বলা হয়। আলোক নিষ্ক্রিয় মানে কি, অর্থাৎ কি একটা একটাকে সাথে কি নিষ্ক্রিয় করে দিবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু বলে, মেসো সমাণু বলে, মেসো সমাণু বলে। এটার উদাহরণ কি আমাদের একদম প্রকৃত একটা উদাহরণ হচ্ছে কি আমাদের টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। এই উদাহরণ হচ্ছে কি টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের কনফিগারেশন একটু আগে আমি তোমাদের দেখাইছিলাম, মনে আছে নাকি তোমাদের যায় না, COOH, তারপরে মনে করো উম কার্বনের কাছে কি একপাশে হাইড্রোজেন, একপাশে কি ছিল, হাইড্রোক্সিল, তাই না, আরেকটা কি ছিল তো কার্বন, এখানে তোমার কি ছিল হাইড্রোজেন, এর পাশে কি ছিল তোমার কি হাইড্রোক্সিল, ঠিক আছে। তারপরে যদি আমরা দিই এখানে তোমার কি COOH, ঠিক আছে। এখন মনে করো আমি এখানে মাঝ বরাবর একটা আর কি ভাঙলাম, ঠিক আছে, একটা বন্ধন ভাঙলাম। তুমি এখন দেখো তো এইটা, এই পাশে যেটুকু অংশ, এই পাশে যেটুকু অংশ, দুইটা একই না, তোমরা কি দেখতে পাচ্ছ না, এই পাশেও যা এই পাশেও তা একই না, আর কি। এখন যদি মনে করো এটাকে উল্টায়, এটাকে উল্টা যদি এর উপর নিয়ে এসে বসানো হয়, দেখো তাহলে কি সেম হবে না, একে কার্বনের জায়গায় কার্বন আসলো, হাইড্রোক্সিলের জায়গায় কি হাইড্রোক্সিল আসলো, হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন আসলো, এবং কি এটাকে যদি তুমি উল্টাবো, উল্টালে কি এটা এসে কি নিচে চলে আসলো, ঠিক আছে। এই যে একটা বিষয়, এইটাকে বলা হচ্ছে কি, তোমার কি তোমার একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশের এইটুকু, এই পাশের এইটুকু কি করছে, এটাকে নিষ্ক্রিয় করছে। এখান থেকে তোমার কি এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে তোমার কি মেসো সমাণু, এবং এখান থেকে মোট মেসোর ক্ষেত্রে তিনটি সমাণু পাওয়া সম্ভব, তিনটি সমাণু, তিনটি সমাণু কি পাওয়া সম্ভব, তিনটি সমাণু কি হওয়া সম্ভব, পাওয়া সম্ভব। আচ্ছা, আশা করি তোমরা বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পারছো, ওকে। আচ্ছা, তো চলো এর পরবর্তীতে আমি তোমাদের জাস্ট একটা সূত্র দেখাই, তোমরা সূত্রটা অলরেডি জানো সবাই। এটা মোটামুটি 16 নম্বরের অন্তর্ভুক্ত হয়, যদি নাম্বার ভুল হয় তোমরা ঠিক করে নিও, ঠিক আছে। এখন যদি মনে রাখো ভিন্ন, তোমার সূত্র নিচ্ছে উল্টা বলা হয়, ঠিক আছে। ভিন্ন অপ্রতিসম কার্বন থাকলে, দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন, বিভিন্ন ভিন্ন অপ্রতিসম সম কার্বন থাকলে, কার্বন থাকলে সমাণু নির্ণয় করা যায়, ঠিক আছে না, দুটি ভিন্ন অপসর কারণ থাকলে সমাণু কি হবে, সমাণু নির্ণয় সূত্র হবে কি তোমার 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা, সদৃশ, এখানে যদি মনে কর ভিন্ন আছে না, এখানে যদি তোমার কি সদৃশ অপ্রতিসম কার্বন থাকলে সমাণু হবে তোমার 2 টু দি পাওয়ার কি n-1, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস মনে করো যে দুইটি সদৃশ অপ্রতিসম, এখানে just দুইটি, দুইটি সদৃশ অপ্রতিসম কার্বন থাকলে
সমাণু, এটা সূত্র হবে তোমার কি হবে, সমাণু হয় তোমার কত, সাধারণত কত, তিনটি, একটু আগে আমরা বললাম তাই না, একটু আগে বললাম তিনটি, কিন্তু সূত্র মেইনলি হয় তোমার এখানে টু টু দি পাওয়ার, সদিশ থাকলে তোমরা দিবা যে সদিশ অপরিসীম কার্বন থাকলে এন মাইনাস ওয়ান, দুটি যদি থাকে তাহলে তোমরা দিবা কি টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু, এন মাইনাস টু ডিভাইড বাই টু। এখানে জাস্ট তিনটা হবে, ঠিক আছে, তিনটি হয়, ঠিক আছে, দুইটি শেপ শেপ। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো আমরা 17 নম্বরটা শুরু করি, এটা নম্বর নর্মাল আমাদের শেষ। 17 নম্বরটাতে শুরু করার চেষ্টা করে দেখো। একটা জিনিস তোমাদের একটু বলতে হবে যে মানে চেইন বিন্যাস, এটা জাস্ট একটা মুখস্থ মনে রাখবা যে 60টি কার্বনের বেলায়, আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, যে 60টি কার্বনের বেলায়, 60টি কার্বনের সিরিজ থাকলে, 60টি কার্বন এর বেলায়, বেলায় চেইন বিন্যাস, চেইন বিন্যাস হয় 60টি কার্বন দ্বারা, চেইন বিন্যাস কয়টি হয় এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের নর্মাল বলে দিব, 60টি কার্বনের বেলায় চেইন বিন্যাস কয়টা, চেইন বিন্যাস হচ্ছে তোমার কি দুইটি। এখন আমি জাস্ট লিখবো না, আমি তোমাদের এইভাবে দিয়ে দিব, কিন্তু তোমরা ফুলটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা তোমার কি 5টি কার্বন বিবেচনা করি, 5টি কার্বন এর বেলায় চেইন বিন্যাস কত হবে, 5টি কার্বনের বেলায় চেইন বিন্যাস হচ্ছে তোমার কত, তিনটি, ঠিক আছে। 5টি জায়গা হচ্ছে তোমার কি তিনটি। 6টি কার্বনের বেলায়, 6টি কার্বন এর বেলায় চেইন বিন্যাস হয় তোমার কতটা, 5টা, ঠিক আছে না, 5টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলাই যে তোমার 7টি কার্বনের বেলায়, 7টি কার্বন এর বেলায় চেইন বিন্যাস হচ্ছে তোমাদের টোটাল 9টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি তুমি দেখো 7টি কার্বনের বেলাটা বলে, এরপর তোমাদের আসে 9টি 10টি কার্বনের বেলায়, ঠিক আছে, 10টি কার্বনের বেলায় আমরা সরাসরি দেখে দিচ্ছি, 9টিতে না যাই, 10টি কার্বনের বেলায় কি হবে, 10টি কার্বন এর বেলায় চেইন বিন্যাস কয়টি হয়, চেইন বিন্যাস হয় তোমার মোটামুটি এখানে 70টি, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, 70টি চেইন বিন্যাস সম্ভব, ওকে। আচ্ছা, তাহলে এইটা তোমাদের কিন্তু একটু মুখস্থ করতেই হবে, কারণ কি এটা গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে দেয়, ঠিক আছে। এটা আমি অনেক পরীক্ষায় পাইছি, আমি যখন নিজেও পরীক্ষা দিছি। তো জাস্ট চলো এবার আমরা কি 18 নম্বরটা শুরু করি, তাই না। 18 নম্বর, 18 নম্বর তোমাদের নর্মাল একটা বিষয় কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি বলা হয় তোমার, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি নামে ডাকা হয়, দেখো তোমাদের অ্যারোমেটিক, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে, হাইড্রোকার্বনকে কি বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন নামে ডাকা হয়, অ্যারিন, ঠিক আছে, অ্যারিন বলে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি বলে, অ্যারিন বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি বলে, অ্যারিন বলে। আচ্ছা, আর এই জৈব অ্যারোমেটিক যে যৌগ রয়েছে তাই না, এটা একটা পয়েন্ট গেল তোমার। আর অ্যারোমেটিক যে যৌগ রয়েছে তোমার, দেখো অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস কোনটা, অ্যারোমেটিক যৌগের, অ্যারোমেটিক যে রয়েছে তোমার অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস, অ্যারোমেটিক যৌগের কি প্রধান উৎস, অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস হলো তোমাদের কোল বা পেট্রোলিয়াম, ঠিক আছে। অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস হচ্ছে তোমাদের কোল বা পেট্রোলিয়াম। কোল মানে কি, কোল বাকি পেট্রোলিয়াম। তোমার কি কোল মানে কি কয়লা না, কয়লা যেগুলো দেখো না, সেগুলো হচ্ছে তোমার কি অ্যারোমেটিক যৌগের কি প্রধান উৎস হিসেবে তাদের ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, আর অ্যারোমেটিক শ্রেণীর মূল যৌগ কোনটা, অ্যারোমেটিক শ্রেণীর মূল যৌগ হচ্ছে বেনজিন, অ্যারোমেটিক শ্রেণীর মূল যৌগ, অ্যারোমেটিক শ্রেণীর, অ্যারোমেটিক শ্রেণী রয়েছে তোমার, অ্যারোমেটিক শ্রেণীর মূল, অ্যারোমেটিক শ্রেণীর মূল যৌগ বা অ্যারোমেটিক শ্রেণীর মূল যৌগ হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি বেনজিন, বেনজিন, বা তোমার কি C6H6, তোমরা এটা জানো, ঠিক আছে। আর একটা নর্মাল তথ্য মনে রাখবা, আলকাত্রার মাঝে তোমার কি থাকে, আলকাত্রা আছে না তোমাদের, এই আলকাত্রা তোমরা সবাই চিনো, কালো, ঠিক আছে না। আলকাত্রার মাঝে, আলকাত্রার মাঝে তোমার কি পাওয়া যায় জানো, আলকাত্রার মাঝে তোমাদের অম্লীয়, অম্লীয়, তারপর তোমাদের কি রয়েছে ক্ষারীয়, অম্লীয়, ক্ষারীয় এবং নিরপেক্ষ, এবং কি নিরপেক্ষ, এবং নিরপেক্ষ অ্যারোমেটিক যৌগ পাওয়া যায় বা অ্যারোমেটিক যৌগ থাকে, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ পাওয়া যায়। ওকে, এখানে সব ধরনের অ্যারোমেটিক যৌগ কি পাওয়া যায়, যেটা অম্লীয়, নিরপেক্ষ বা ক্ষারীয় হতে পারে, ওকে। আচ্ছা, দেন
চলো আমরা তোমাদের নেক্সট 19 নম্বরে চলে যাই। 19 নম্বর, 19 নাম্বার কি, 19, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মনে হয়, মাঝে মাঝে 19 সংখ্যাটা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। আচ্ছা দেখো, তোমাদের কি এর পাশে তোমরা বেনজল চিনো? অর্থাৎ কি তোমরা বেনজল চিনো কি, 90% বেনজল আছে একটা, 90% বেনজল একটা আছে, ঠিক আছে, 90% বেনজল। আর একটা রয়েছে তোমার কি 50% বেনজল, ঠিক আছে না? দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে, কোনটা কি উপাদান থাকে সেই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে। 90% বেনজল আর একটা কি তোমার 50% বেনজল, ঠিক আছে। তিনটা টপিক এখান থেকে পড়াবো তোমাদের। এখন দেখো 90% বেনজলে কি কি থাকে, 90% বেনজলে কি কি উপাদান মিক্স থাকে। প্রথমত কি থাকে তোমার, এখানে 84% বেনজিন, 84% কি থাকে, 84% কি থাকে, বেনজিন থাকে। তারপরে মনে করো এখানে তোমার, যদি আমরা আরেকটু বিবেচনা করি, সেখানে তোমার কি থাকে, 13% টলুইন থাকে, 13% কি থাকে, 13% কি থাকে, টলুইন থাকে, টলুইন। টলুইনের সংখ্যা তো তোমরা পারো, 6665 CH3, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি থাকে, 3% কি থাকে, জাইলিন, জাইলিন থাকে, জাইলিন, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের সংকেতটা মনে নেই, C6H5CH3, এরা এরা পরীক্ষায় সংকেত দিলে ভুল করো না তোমরা। এবং 50% যে বেনজল রয়েছে, 50% বেনজলে তোমার কিছু জিনিস থাকে, সেটা দেখো এখানে কি হবে, 46% বেনজিন, 46% কি বেনজিন থাকে এখানে, 46% বেনজিন থাকে, এবং এর সাথে তোমার কি থাকে, টলুইন প্লাস আইলিন থাকে, কিন্তু কত পার্সেন্ট সেটা তোমার দেওয়া নেই। মেইনলি তোমার কি এখানে বেনজিনের পার্থক্যটাই দেওয়া থাকে, টলুইন প্লাস কি থাকে, হচ্ছে আইলিন, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের জানতে হবে। এবং এখান থেকে তোমার আরো একটা জিনিস তোমরা জানবা, এটা দেখো হিম মিশ্রণ, এটা কিন্তু দেয়, হিম মিশ্রণের তাপমাত্রা কত কি কত, এটা কিন্তু দেয় পরীক্ষায়, হিম মিশ্রণ, তাই না? হিম মিশ্রণ সম্পর্কে তোমরা যদি জানো, হিম মিশ্রণ সম্পর্কে তথ্য যেটা জানবো সেটা হচ্ছে তোমার কি, এটা কিসের মিশ্রণ, সোডিয়াম ক্লোরাইড ও বরফ পানির মিশ্রণ। তাহলে কি হবে এখানে, হিলো মিশ্রণ কি, সোডিয়াম ক্লোরাইড ও বরফ পানির মিশ্রণ, বরফ পানির মিশ্রণ, সোডিয়াম ক্লোরাইড ও কিসের মিশ্রণ, বরফ পানির মিশ্রণ। অর্থাৎ কি বোঝায় এখানে তোমার, এটা দ্বারা বোঝাচ্ছে তোমার যে সোডিয়াম ক্লোরাইড ইস টু বরফ পানি, বরফ পানি, বরফ পানি। এখানে যদি তোমাদের এইভাবে সংকেত দেয়, H2O আইস, ঠিক আছে, আইস, তাহলে কি বরফ পানি। এর এই মিশ্রণ কি, এই অনুপাত কত হবে, এর অনুপাত ইকাল তোমার হবে, এর অনুপাত সোডিয়াম ক্লোরাইড ইকাল টু কত হয় তোমার, 1:3। সোডিয়াম ক্লোরাইড থাকে এক পরিমাণ, আর বরফ পানি কি বাকি 3 ভাগ থাকে, ঠিক আছে। এবং এই হিম মিশ্রণ রয়েছে না, হিম মিশ্রণ থেকে আরেকটা জিনিস আমরা জানবো, এটা তাপমাত্রা কত, হিম মিশ্রণে কত তাপমাত্রা, হিম মিশ্রণের তাপমাত্রা কত। যেহেতু এটা হিম আর কি বরফ, কথা বোঝা যাচ্ছে কি এটা হিম মানে কি হিমবাহের সাথে যুক্ত যুক্ত, ঠিক আছে, তাই জন্য তাপমাত্রা কি মাইনাস হয়ে যায়, -22 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা ছিল তোমাদের কি আরেকটা বিষয়। এখন আমরা নেক্সট চলে যাব, ঠিক আছে, এখন আমরা কোথায় যাব, নেক্সট স্লাইডে চলে যাব, চলো নেক্সট পেজে চলে যাবো আর কি। তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস শেখার চেষ্টা করবো, ঠিক আছে। এরপরে আমরা যদি মনে করি 20 নাম্বার বিষয়, যেটা 20 নাম্বার, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবা, এটা আমি তোমাদের মুখে মুখে বলবো, বাট এটা তোমাদের কি খাতায় লেখাটা উচিত হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, সূর্যালোকের উপস্থিতিতে, আমি তো লেখার চেষ্টা করি, তোমরা তো লিখবা না আমি জানি, তারপরে আমি লিখি, তাহলে তো হয়তো তোমরা যদি একটু লিখো। সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, অতি বেগুনি রশ্মির, রশ্মির কি আল্ট্রাভায়োলেট রে, ইউভি রে, রশ্মির কি উপস্থিতিতে, উপস্থিতিতে, উপস্থিতিতে কি হয়, বেনজিন, বেনজিন কি করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে কি করে, ক্লোরিনের সাথে কি বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বিক্রিয়া করে বেনজিন হেক্সোক্লোরাইড। অন্য কাল দিয়ে আমি লিখতে চেষ্টা করব না, থাক, বেনজিন হেক্সোক্লোরাইড, বেনজিন হেক্সোক্লোরাইড, হেক্সোক্লোরাইড কি উৎপন্ন করে, বেনজিন হেক্সোক্লোরাইড, বেনজিন হেক্সোক্লোরাইড
বা গ্যামেক্সিন পাউডার বা লিনডেন তৈরি করে। অবলিক কি গ্যামেক্সিন পাউডার এর নামগুলা, এই যে এই গ্যামেক্সিন এই কথাটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। গ্যামেক্সিন পাউডার, তোমরা কিন্তু অনেক সময় বলবে গ্যামেক্সিন পাউডার কি ভাই, সেটা হচ্ছে কি বেনজিন হেক্সোক্লোরাইড অবলিক কি লিনডেন, এটা আসে। বাকি করে লিনডেন উৎপন্ন করে, লিনডেন উৎপন্ন করে, লিনডেন উৎপন্ন করে, উৎপন্ন করে। এই যে তোমাদের কিছু বললাম এই টপ জিনিসটা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমাদের। বেনজিন, দেখো, বেনজিন কি হেক্সোক্লোরাইড, বাকি গ্যামেক্সিন পাউডার, বাকি লিনডেন, এই যে তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা বিক্রিয়াটা শর্টকাটে দেখানোর চেষ্টা করি, চলো। তো এই বিক্রিয়াটা আমি দেখানোর চেষ্টা করি। এখানে তোমার কি বেনজিন, তাই না? বাকি বেনজিন কি হবে, এরকম বেনজিন দেখতে এরকম। আমি মনে করলাম বেনজিন প্লাস কি তোমার কি, তোমাকে 3Cl2, ঠিক আছে। আর কি 6টা ক্লোরিন এখানে টোটাল আছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বেনজিন হেক্সোক্লোরাইড, ঠিক আছে। আর কি হবে তোমার, C6H6Cl6 উৎপন্ন করে, ঠিক আছে। বেনজিন কি করে, হেক্সোক্লোরাইড। মেনলি তোমার এখানে তোমার বেনজিন হেক্সোক্লোরাইড মানে কি, তোমার প্রত্যেকটা হাইড্রোজেনকে তোমার এখান থেকে আহ আর কি আউট করে দেয়। তখন বেনজিন হেক্সোক্লোরাইডের সংকেত কেমন হয় জানো? তখন এখানে তোমার এই যে এরকম সংকেত হয়, সিএল, 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 সিএল উৎপন্ন হয়, ঠিক আছে। আর কি এখানে কি বেনজিন হেক্সোক্লোরাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কি এখানে এর সংকেত হচ্ছে কি C6Cl6, আর এটা কি তোমার C6H6। এই যে 6টা ক্লোরিন, এটা প্রতিস্থাপন করছে কাকে, হাইড্রোজেনকে, ঠিক আছে। এই যে এই জিনিস, এটার নামে কি আছে তোমার কি গ্যামেক্সিন, এটার নামে হচ্ছে তোমার কি গ্যামেক্সিন পাউডার, এটার নাম হচ্ছে তোমার কি গ্যামেক্সিন পাউডার অবলিক কি লিনডেন, ঠিক আছে। গ্যামেক্সিন পাউডার অবলিক কি লিনডেন, এটা বা বেনজিন হেক্সোক্লোরাইড। বাকি এটা তোমরা দেখতে পাচ্ছ বেনজিন 6টা, বেনজিন হেক্সোক্লোরাইড, বেনজিন হেক্সোক্লোরাইড, হেক্সো। আমি কিন্তু চাইলে তোমাদের মুখে বলতে পারতাম, বাট তোমরা এখানে লিখবা, সেজন্য আমি কিন্তু লিখে দিচ্ছি। তোমরা ক্লাসগুলো করো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমরা এখান থেকে সব কিছু কম পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, আহ একটা জিনিস মনে রাখবে এখানে, যে নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, এখানে তোমাদের টিকা টিকা দিব না, জাস্ট একটা জিনিস মনে রাখবে এখান থেকে। 21 নাম্বারটা আমরা যদি একটু বিবেচনা করার চেষ্টা করি, দেখো শর্টকাটে যদি আমি বলি এখানে 21 নাম্বারটা, যে নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কি চূর্ণ, নিকেল চূর্ণ, হ্যাঁ, নিকেলের কি চূর্ণ গুলো আছে এসে তোমার কি প্রভাবকের উপস্থিতিতে, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, নিকেল চূর্ণ প্রভাবকের কি হয়েছে, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেনজিন বাষ্প, বেনজিন বাষ্প, বেনজিন বাষ্প ও হাইড্রোজেন যুক্ত হয়ে, ও হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হয়ে, হাইড্রোজেন যুক্ত হয়ে বেনজিন বাষ্প ও হাইড্রোজেন যুক্ত সাইক্লোহেক্সেন গঠন করে, কি করে, সাইক্লোহেক্সেন গঠন করে, সাইক্লোহেক্সেন গঠন করে। এখান থেকে তোমরা জাস্ট কি সাইক্লোহেক্সেন গঠন করার ক্ষেত্রে তোমার দুটা জিনিস মনে রাখবা। আমি বিক্রিয়া এখানে দেখাবো না, কারণ বিক্রিয়া দেখালে তোমরা just বিক্রিয়া হবে। এখানে প্রভাবক হিসেবে তোমার কি নিকেল শূন্য ব্যবহার করা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড এখানে টেম্পারেচারটা কত ব্যবহার করা হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। কি কি যুক্ত হয়েছে, এটা যুক্ত কি করছে, সাইক্লোহেক্সেন, এটা তোমরা জাস্ট মনে রাখার একটু চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা নেক্সট নেক্সট পেজে আমরা যাই, ঠিক আছে। এবার আমরা 22 নাম্বার শুরু করবো, ওকে। 22 নাম্বারটা, এটা একটা তোমার মোটামুটি একটা পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, 22 নাম্বারটা তোমাদের একটা মনে হয় পার্থক্য। তো পার্থক্যটা তোমাদেরকে পড়তে হবে, এবং পার্থক্য থেকে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং সব সময় এখান থেকে এমসিকিউ। এর আগের পার্থক্যটা তোমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, এবারে পার্থক্যটা তোমাদের তার চেয়ে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা পার্থক্যটা পড়াই তাহলে, তাহলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। পার্থক্যটা পড়ানোর ক্ষেত্রে আমরা একটু বিবেচনা করি জাস্ট। আচ্ছা, আমি তোমাদের ঘর টানছি, একটু দেখো। আচ্ছা, আচ্ছা, এটার পার্থক্য হচ্ছে তোমাদের পাতিত যে বিভিন্ন তরল আছে না, সেই বিষয়ে যে তোমাদের পার্থক্য দেওয়া আছে সেটাই আমরা তোমাদের পড়াবো, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এখানে পার্থক্য 5টা আর কি ঘর হবে, এখানে অন্তর্ভুক্ত থাকবে 5টা।
দেখো তোমরা। আচ্ছা, আমি তোমাদের যে পাতিত অংশগুলো রয়েছে সেগুলোর নাম এবং সেগুলোর কোনটা কিভাবে তাপমাত্রা হয় এবং কোনটা কি উপাদান, সেই অনুযায়ী তোমাদের পার্থক্যগুলো করানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পার্থক্যটা শুরু করি এবং অন্য কালি দিয়ে একটু ইউজ করার আমরা এখানে চেষ্টা করবো, ঠিক আছে? এইখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার পাতিত, আচ্ছা দুঃখিত, এটা যেটা হবে তোমার সেটা হচ্ছে তোমার কি পাতিত অংশের নাম, পাতিত অংশের নাম, ঠিক আছে? অংশের, পাতিত অংশের নাম তোমরা একটু সুন্দর মতো করে লিখে নিবা, ঠিক আছে? পাতিত অংশের নাম। তো আর এখানে আমি কত পার্সেন্ট, সেই কত পার্সেন্ট পরিমাণ, কত পার্সেন্ট পরিমাণ থাকে, ঠিক আছে? কত পার্সেন্ট পরিমাণ থাকে এবং পাতিত তরলের প্রধান উপাদান সমূহ, তাহলে কি হবে? পাতিত তরলের, তরলের প্রধান, প্রধান উপাদান, পাতিত তরলে কি হয়েছে? প্রধান উপাদান সমূহ, তাই না? আচ্ছা দেখো, এখন তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি এখানে, তোমার এই পাতিত তরলের নাম হচ্ছে প্রথমটা লঘু তৈল, প্রথমে যে তরলটা পাতিত তরল হয় সেটা হচ্ছে তোমার কি হয়? লঘু তৈল, ঠিক আছে? আচ্ছা, লঘু লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু মুছি, হ্যাঁ। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার কি লঘু তৈল, লঘু তৈল, ঠিক আছে? এটার পার্সেন্টেজ হচ্ছে তোমার মাত্র 5%। পার্সেন্টেজটা খুব একটা আসে না, কিন্তু এই উপাদান সমূহ এটা কিন্তু খুবই আসে। এর উপাদান সমূহ কি কি থাকে তোমার? দেখো, এর উপাদান সমূহ থাকে তোমার কি বেনজিন, যেগুলো আমরা পরিচিত, যেগুলোর সাথে আমরা বেশি পরিচিত, সেগুলোর সাথে এখান থেকে বেনজিন, টোলুইন, জাইলিন, জাইলিন এই তিনটা তো আমরা একটু আগে দেখলাম, তাই না? বেনজলের মধ্যে থাকে জাইলিন, তারপরে তোমার থাকে এখানে তোমার কি পিরিডিন, এটা আমরা পড়ছি এর আগে, পিরিডিন আমরা প্রথম ক্লাসে দেখাইছি, ঠিক আছে? পিরিডিন। তারপরে আমরা কি কি থাকে দেখো, থায়োফিন, থায়োফিনটাও দেখাইছি তোমাদের, থায়োফিন, থায়োফিন। অ্যানিলিনটা দেখাইনি, বাট অ্যানিলিনটা সহজ, ঠিক আছে? C6H5NH2, ঠিক আছে? তারপরে তোমার কি অ্যানিলিন, অ্যানিলিন এবং কি থাকে এখানে? ফিনল থাকে, হ্যাঁ। তাহলে কি লঘু তেলের মাধ্যমে, লঘু তেলে প্রায় সব ধরনের গুলাই থাকে। এখন তোমাদের জাস্ট খুবই 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 একটা ইজি টেকনিক শিখাই দিব। দেখো, লঘু তেল, লঘু তেলের মধ্যে কি একবারে লঘু তেলে কি এবার মধ্যম আসবে, লঘু তেল, মধ্যম তেল, ঠিক আছে? আর পার্সেন্টেজটা মনে রাখতো, এটা হচ্ছে তোমার কি 5 পয়েন্ট ছিল, এখানে 7.5%। জাস্ট কি তুমি দেখা যেটা থাকবা দেখবা, এর সাথে তুমি just শেষের উপাদানটা কি যুক্ত কর, শেষের উপাদান কি আছে এখানে? ফেনল। তাহলে ফেনলটা এখানে থেকে যাবে, ঠিক আছে? তাহলে ফেনলটা কি পরটাই থাকবে, তাহলে এখানে দেখো তুমি লিখলে কি ফেনল থাকলো, ফেনল তো থেকেই গেল, ফেনল ক্রিসল, ফেনল ক্রিসল কি ন্যাপথালিন, ঠিক আছে? ন্যাপথালিন, আচ্ছা মানলাম। আবার দেখো, তুমি শেষের উপাদান নিবা, এখান থেকে আবার শেষের উপাদানটা নিবা, এখান থেকে তুমি শেষের এবার দুইটা উপাদান নিবা শেষের, ঠিক আছে? ক্রিসল আর ন্যাপথালিন। চলো এবার পরে আমরা লেখা আছে লঘু তেল গেছে, মধ্যম তেল গেছে, তাই না? লঘু মধ্যমে ভারী তেল আসবে, লঘু মধ্যম কি আসবে? ভারী তৈল। এবং এটা পার্সেন্টেজ হবে তোমার কত? 10%। জাস্ট কি আড়াই আড়াই করে আগাচ্ছে, 2.5 করে আগাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে দুইটা আমরা নিব, কি কি নিব ভাইয়া? ক্রিসল আর ন্যাপথালিন নিলাম আমরা, ক্রিসল আর কি নিলাম? ন্যাপথালিন, ন্যাপথালিন, ক্রিসল আর নিলাম, ন্যাপথালিন নিলাম। এর সাথে আমরা একটা জিনিস যুক্ত করবো, সেটা হচ্ছে কুইনোলিন, ঠিক আছে? কুইনোলিন, কুইনোলিন। আচ্ছা ভাইয়া, তাহলে এবার আমরা কি করব? এই মোটামুটি এই পদ্ধতিটা এই তিনটার ক্ষেত্রে খাটবে। এবার আমাদের মুখস্থ করতে হবে কি? ভারী তেল গেলে এবার সবুজ তেল, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টপ ইয়াটা চার্টটা তোমার মনে রাখবে। সবুজ তেল কত পার্সেন্ট? এটা আছে তোমার কি 20%। এখানে তোমার কি অ্যানথ্রাসিন, ফিনান্থ্রাসিন, ঠিক আছে? অ্যানথ্রাসিন, ফিনান্থ্রাসিন আসে কিন্তু সবগুলা, অ্যানথ্রাসিন আর কি এই অ্যানথ্রাসিনটা বেশি আসে, ঠিক আছে? এখান থেকে অ্যানথ্রাসিনটা বেশি আসে এবং কি আসে? ফিনান্থ্রাসিন, ঠিক আছে? অ্যানথ্রাসিনের সঙ্গে তোমরা আসলে পারবা আশা করি। এবং এরপর এটা আছে কি পিস, সবচেয়ে শেষে যেটা পাওয়া যায় তোমাদের পোড়ালে, সেটা হচ্ছে পিস, সেটা হচ্ছে তোমার কত হয়? 57.5%। এটা কিসের অংশ? এটা কোক কার্বন, এটা কোক কার্বন। সর্বশেষ কি থাকে? কোক কার্বন। আর কি কয়লা যেগুলো থাকে কি ওগুলো কিছু বলা কি কোক কার্বন। এটা ছিল তোমাদের আর কি পার্থক্য, বিভিন্ন তৈলের বিভিন্ন অংশের পাতিত অংশের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এখন আমি তোমাদের জাস্ট দুইটা টপিক অ্যাড করবো এখানে, আর আজকে পড়াবো তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমার, তোমার বেনজিন তৈরি কিছু বিক্রিয়া এবং টলুইন তৈরি কিছু বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো তোমাদের দেখাই দিব, বাট তোমাদের এটা বুঝতে হবে যে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে, কারণ কার সাথে কার বিক্রিয়া হচ্ছে এটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, তো তো আমরা এই বিষয়টি একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? চলো আমরা এই বিষয়টি একটু দেখার
চেষ্টা করি আজকে কি কি হবে। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখার চেষ্টা করি যে কি আছে বলো। এটা ছিল তোমাদের 22 নম্বর, এবার হবে তোমাদের কত নম্বর? এবার তোমাদের 23 নম্বর শুরু হবে। ওকে, এবার তোমাদের 23 নম্বরটা দেখি আমরা কি কি আছে। 23 নম্বর, ঠিক আছে, 23 নম্বরটার অংশ কি কি রয়েছে? বেনজিন তৈরি কিছু বিক্রিয়া। বেনজিন তৈরি কিছু বিক্রিয়া আমরা এটা এক পৃষ্ঠার মধ্যে শেষ করব। বেনজিন তৈরির কিছু বিক্রিয়া, বেনজিন তৈরির বিক্রিয়া সমূহ, বিক্রিয়া সমূহ। এই বিক্রিয়াগুলো আমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে, না বুঝে করলে কিন্তু আমরা পরীক্ষায় পারবো না। পরীক্ষায় তো আর বিক্রিয়া দিবে না, পরীক্ষায় দিবে তোমাদের কি দিবে, এগুলো শর্টকাট বা যেগুলো তোমাদের হচ্ছে কি মুখে মুখে পড়ার মতো থিওরি টাইপের দিবে। এখানে একটা এখানে প্রথম বিক্রিয়া হচ্ছে তোমার কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন মনে করো এখানে বিক্রিয়াতে কি হয় তোমার, তোমার কি এখানে তোমার কি সোডিয়াম বেনজয়েড যেটা রয়েছে, এটাকে বলছে তোমার কি সোডিয়াম বেনজয়েড। তোমরা এগুলো লিখবা, আমি মুখে মুখে বলছি না, তোমরা নিচে নিচে লিখবা। এই নিচে লিখবা সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড কার সাথে বিক্রিয়া করে? লাইমের সাথে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এটার সাথে বিক্রিয়া করে, এটার সাথে কি বিক্রিয়া করে, কি বিক্রিয়া হয়? বিক্রিয়াটার নাম যদি আমি তোমাদের লিখি এখানে, বিক্রিয়ার নাম হচ্ছে তোমার কি ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন। অর্থাৎ কি ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন সংখ্যা কি এখানে তোমার কি কমে যাবে, ঠিক আছে। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন কথা শুনে তো বলা আছে যে কার্বন সংখ্যা এখানে কি হবে তোমাদের কমে যাবে। ডিকার্বক্সন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি, কি উৎপন্ন করে তারা? ডিকার্বক্সন বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে? যদি এখানে কার্বন সংখ্যা কমে যাবে, এখানে কি আমরা করতেছি বেনজিন তৈরি বিক্রিয়া, সেও তারা উৎপন্ন করবে কি, বেনজিন উৎপন্ন করবে, এবং সেই সাথে কি উৎপন্ন করে, সোডিয়াম কার্বনেট ইন্টু ক্যালসিয়াম অক্সাইড। এগুলো তোমাদের জানতে হবে না, সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এগুলো তোমাদের না জানলে চলবে। কিন্তু তোমাদের এখান থেকে যে বিষয় দুটো জানতে হবে সেটা হচ্ছে তোমরা দেখবা যে এই জিনিসটা, এটার নাম, বিক্রিয়ার নাম, এবং উৎপন্ন করছে কি বেনজিন। এটা সবগুলোতে তো বেনজিন উৎপন্ন হবে, যেহেতু বেনজিন তৈরি প্রক্রিয়া আমরা করছি, তাই না? আচ্ছা, এর পরবর্তী বিক্রিয়া চলে যায়, দেখো এরপরে আমরা ফেনল বিক্রিয়া করবে, ঠিক আছে, ফেনল থেকে বেনজিন তৈরি প্রক্রিয়া। তাহলে এটা কি তোমার কি ফেনল, আমরা নিচে লিখে দিই, নিচে তোমাদের লিখে না দিলে তোমরা বুঝবা না হয়তো। আচ্ছা দেখো ফেনল, এটা কিছু আমার সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। তোমরা একটু লেখো, ঠিক আছে, আমি যেটা মুখে বলছি সেটা তোমরা লিখো। ফেনল থেকে কিভাবে তৈরি করবে, মানে হাইড্রোক্সিল আসে, আমাদের হাইড্রোক্সিলটা আমরা সরাবো। জিঙ্ক গুঁড়া, জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হচ্ছে, জিঙ্ক ব্যবহার করে, এটা কিন্তু পরীক্ষা দেয়। তাহলে ফেনলের সাথে কি উৎপন্ন, ফেনলের সাথে কি যুক্ত করছি আমরা? জিঙ্ক, ঠিক আছে। ফেনলের সাথে কি জিঙ্ক উৎপন্ন করলে কি উৎপন্ন করবে? বেনজিন, এটা এখানে আলাদা হয়ে গেল। আর এখানে কি জিঙ্কটা হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে কি জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে, সরি, নর্মাল জিঙ্ক অক্সাইড উৎপন্ন করলো। একদম ইজি, ঠিক আছে, একদম ইজি, জাস্ট তাপ দিতে হবে জিঙ্ক গুঁড়ার সাথে ফেনল। ওকে, আচ্ছা, থার্ড যে বিক্রিয়া আমাদের করব সেটা হচ্ছে তোমার কি, আমরা জানি কি তোমাদের আহ এটার নাম হচ্ছে তোমার কি অ্যাসিটিলিন, তাই না? অ্যাসিটিলিন, এটার নাম হচ্ছে তোমার কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। আচ্ছা, অ্যাসিটিলিন বাকি ইথাইন, অ্যাসিটিলিন বাকি তোমার এখানে ইথাইন, তাই না? ইথাইন। দেখো এখানে কয়টা কার্বন আছে? কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা, তাই না? কার্বন দুইটা, হাইড্রোজেন দুইটা। এখন যদি তোমরা একে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন প্রভাবকের উপস্থিতিতে তাপ দিই, তাহলে কি হবে? এই কার্বন এখানে তোমার কি, তাহলে কি হবে দেখো, এখানে যে তোমার কয়টা কার্বন আছে, এখানে তোমার সরি, এখানে তোমার কার্বন আছে কয়টা, কার্বন আছে কয়টা? দুইটা, তাই না? হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখন এটা যদি 3 মোল তাপ দেওয়া হয়, এটা যদি তোমার কয় মোল তাপ দেওয়া হয়? 3 মোল। আর কি 3 মোল যদি এটা তাপ দেওয়া হয় তাহলে কি হবে? 3 দোকানে 6টা কার্বন C6H6 উৎপন্ন করবে। অর্থাৎ কি এটা হচ্ছে তোমার কি বেনজিনের সংকেত। ওকে, এটা হচ্ছে তোমার কি বেনজিনের একটা সংকেত। আচ্ছা, এরপরে নেক্সট বিক্রিয়া আমরা যদি দেখি, যে তোমার রিগনার্ড বিকারক, ঠিক আছে, রিগনার্ড বিকারক, ঠিক আছে, রিগনার্ড বিকারকের বিক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, রিগনার্ড বিকারকের বিক্রিয়া। আচ্ছা, তোমাদের এখানে আমি বলে দিচ্ছি ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন সংখ্যা হ্রাস পায়, তাই না? এখানে কার্বন সংখ্যা হ্রাস পায়, কার্বন সংখ্যা হ্রাস পায়, কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, কার্বন সংখ্যা হ্রাস পায়, ঠিক আছে না? কারণ দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল, এখানে টোটাল, এখানে এটাতে কার্বন সংখ্যা ছিল কয়টা, 7টা। কিন্তু এটা এখানে এসে বেনজিনে কার্বন সংখ্যা কয়টা, 6টা, ঠিক আছে। এটা তোমরা লেখা লাগবে না, জাস্ট বুঝো। আচ্ছা, এরপরে আমরা গ্রিগনার্ড বিক্রয়ের সাথে বিক্রিয়া করি। গ্রিগনার্ড বিক্রয় কোনটা? C6H5 তোমার কি MgX, এটা হচ্ছে তোমার কি গ্রিগনার্ড বিকারক বলা হয় নর্মালি। C6H5 এর সাথে অন্য একটা থাকলে কি হয় তোমার গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। চলো আমরা এখানে দেখার চেষ্টা করি গ্রিগনার্ড বিকারক দ্বারা আমরা কি কি করতে পারি, চলো দেখি।
এখন রিগনার বেগ থেকে আমরা কিভাবে বেঞ্জিন উৎপন্ন করবো? চলো আমরা একটা রিগনার বিকরক নিই। এক্সটা হচ্ছে তোমার কি হ্যালোজেন, এক্সটা হচ্ছে তোমার কি হ্যালোজেন মূলক, ঠিক আছে? হ্যালোজেন। আচ্ছা, আচ্ছা তো পারবা তোমরা। দেখো তাহলে আমরা কি মনে করো নিলাম C6H5 Mg নিলাম, এবং হ্যালোজেন হিসাবে আমরা কি নিলাম? ক্লোরাইড নিলাম, ঠিক আছে? তাহলে কি দেখছো কি গ্রিগনার্ড বিকারক, তাহলে এটা কি তোমার কি গ্রিগনার্ড বিকারক। তোমরা নিচে লিখবা, আমরা গ্রিগনার্ড বিকারক এখান থেকে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি জাস্ট, বাট তোমরা কি করবা, তোমরা কিন্তু নিচে লিখবে এটা হচ্ছে কি তোমার গ্রিগনার্ড বিকারক। এর সাথে আমরা কি যুক্ত করব? প্লাস আমরা পানি যুক্ত করবো। পানি কি আমরা ভেঙে এইভাবে যুক্ত করলাম। এখন এখান থেকে আমাদের বিক্রিয়া চলবে, ঠিক আছে না? এখান থেকে আমাদের কি বিক্রিয়া চলবে, চলো বিক্রিয়া আমরা যদি করাই তাহলে এখানে কি হয় তোমার C6H6 উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হলো ভাইয়া? নর্মাল প্রসেসটা বোঝাই। দেখো এই যে একটা হাইড্রোজেন নাই, এই হাইড্রোজেন এসে, দেখো এই হাইড্রোজেনটা কি হচ্ছে, এই হাইড্রোজেনটা এসে কিসে এখানে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এখানে যখন যুক্ত হচ্ছে তাহলে কত হচ্ছে, C6H6 হয়ে গেল। মানে কি এটা একটা কি বেনজিন তৈরি হলো না? এখানে কি উৎপন্ন হলো, বেনজিন উৎপন্ন হলো, ঠিক আছে? এখানে কি উৎপন্ন হলো, অলরেডি কি বেনজিন উৎপন্ন হয়ে গেছে। এর সাথে তোমার আরো কিছু জিনিস উৎপন্ন হবে, বেনজিন ছিল, তাহলে Mg, এখানে কি থাকলো তোমার, Mg থাকলো। তার সাথে কি এই যে এখানকার OH টা যুক্ত করলাম আমরা, MgOH ইনটু Cl আছে ওখানকার, Cl টা দিয়ে দিলাম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি, তাহলে কি বেনজিন তৈরি, এটা কিন্তু আরেকটা তোমাদের বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা নেক্সটে আরেকটা বিক্রিয়া দেখি বেনজিন তৈরির ক্ষেত্রে। লাস্ট সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। মনে রাখবা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দেখতে কেমন ভাইয়া? এই যে এইটা নাই, এইটা এইটা হচ্ছে তোমার কি বেনজিন, তোমাদের লিখে দিতে হবে এটা বেনজিন ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম ক্লোরাইড একটা লবণ, ঠিক আছে? মনে করো ডায়াজোনিয়াম, বেনজিন ডায়াজোনিয়াম, এটা কি ক্লোরাইড। এখান থেকে কিন্তু তোমার আর কি বেনজিন উৎপন্ন করা যায়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখান থেকে কি তাহলে N2Cl, এটাকে সরাতে হবে। এটাকে সরাতে হলে আমাদের কি লাগে জানো? H3PO2, অর্থাৎ ফসফরাস অ্যাসিড লাগবে, ফসফরিক না, সরি এখানে তোমার টু হবে, এখানে তোমার টু হবে, নট থ্রি, ঠিক আছে? এখানে তোমার টু হবে। H3PO2 লাগবে, ফসফরাস অ্যাসিড লাগবে এখানে আমাদের, ফসফরাস অ্যাসিড লাগবে, এবং এর সাথে তোমার কি H2 পানি লাগে, এবং তোমাদের এখানে কি প্রভাবক হিসাবে কি কপার প্লাস আয়রন লাগে, ঠিক আছে? কপার প্লাস আয়রন লাগে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় 1000% দেয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা লাগলো, এবং সেখান থেকে কি উৎপন্ন হবে জানো? আমি যদি লিখি তাহলে এখান থেকে হয় তোমার কি বেনজিন উৎপন্ন হলো। আর এখন N2Cl আমরা যেহেতু সরাইছি, তাহলে ওইটাকে কোথায় দিব আমরা? এখান থেকে মনে করো কি এই অক্সিজেনটা এখানে চলে আসে, হয়ে উৎপন্ন কি উৎপন্ন হয় তোমার H3PO3 উৎপন্ন হলো, প্লাস এখানে কি বাকি থাকে তোমার H2 আর N2Cl, তাই না? ওরা কি করে ওখান থেকে তোমার কি এই এখানকার তোমার H, দেখো আমি একটু দেখাই তোমাদের, এখানকার তোমার কি এই আর এখানকার কি Cl, এই দুটো মিলে কি উৎপন্ন করে HCl, বা তোমাদের এখানে উৎপন্ন করে কি HCl, হাইড্রোজেন ক্লোরাইড। এখন কি থাকে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে, এটা কেন তোমার কি নাইট্রোজেন N2 হিসেবে বিবেচনা করে, ঠিক আছে? N2 হিসেবে তোমার কি বিবেচনা করে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল তোমাদের আর কি বেনজিন তৈরির কিছু বিক্রিয়া। আমি যদি এর সাথে তোমাদের জাস্ট টলুইন তৈরি বিক্রিয়াটাও দেখাই দিই, আমি জাস্ট অন্য কিছু না করে জাস্ট তোমাদের টলুইন তৈরি বিক্রিয়া অন্য পেজে যদি আমি দেখাই, এটা কত নম্বর ছিল তোমাদের? 23 নম্বর। এরপরে আমরা 24 নম্বরটা একটু দেখানোর চেষ্টা করি, চলো 24 নম্বরটা একটু দেখি আমরা। 24 নম্বর, তাই না? টলুইন তৈরি বিক্রিয়া, টলুইন তৈরি জাস্ট দুইটা বিক্রিয়া আমরা দেখাবো, টলুইন তৈরি 2 থেকে 3টা বিক্রিয়া। টলুইন, টলুইনের সংকেত কি আমরা কি জানি? C6H5CH3, ঠিক আছে না? টলুইন কিসের বিক্রিয়া, তৈরির বিক্রিয়া, টলুইন তৈরির বিক্রিয়া। চলো টলুইন তৈরি বিক্রিয়া গুলো তাহলে আমরা এখন দেখি, চলো কি হবে টলুইন তৈরি বিক্রিয়া গুলা। টলুইন তৈরি বিক্রিয়া, এখন আমরা কি করবো, এখানে তোমার অ্যালকাইল ক্লোরাইড থেকে বেনজিনের সাথে ক্লোরাইড যুক্ত আছে তোমার কি C6H5Cl, অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে না? এটা তোমার কি অ্যালকাইল ক্লোরাইড থেকে, অ্যালকাইল ক্লোরাইড, এখানে তোমার যে কোনো ধরনের ক্লোরিনের জায়গায় কিন্তু তোমরা যে কোনো আর কি হ্যালোজেন ইউজ করতে পারো। অ্যালকাইল ক্লোরাইড থেকে তোমার এখানে সাথে যুক্ত করবো কি আমরা? সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম যুক্ত করো, কঠিন সোডিয়াম, এবং তার সাথে কি CH3Cl, ঠিক আছে না? CH3Cl এটাও যুক্ত করতে হবে তোমার, ঠিক আছে? এটা CH3Cl যুক্ত করতে হবে, মিথাইল ক্লোরাইড, এগুলো যে যুক্ত করো। এখানে কিন্তু পরীক্ষায় কোনটা দিয়ে জানো? অ্যালকাইল ক্লোরাইডের সাথে, এই অ্যালকাইল ক্লোরাইডের সাথে কি উৎপন্ন করছে? সোডিয়াম, সোডিয়াম যুক্ত করে এই মিথাইল ক্লোরাইডের সাথে মাধ্যমে যদি চালনা করা হয়, তাহলে তোমাদের এখানে কি উৎপন্ন হয় জানো?
এখানে তোমার দেখো এই যে এখানকার CH3 কি করে, এই CH3 তোমার এই ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে। তাহলে কি হবে, এরকম যদি হয় এখানে যদি প্রতিস্থাপিত করে, তাহলে ক্লোরিনের জায়গায় কি যাবে, CH3 চলে গেল, ঠিক আছে। প্লাস এখানে তোমার কি হবে, তাহলে এখানে কি সোডিয়াম আছে আর এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে এখানে দুইটা সোডিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিন, দুইটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, 2NaCl। ওকে, আচ্ছা তাহলে হয়ে গেল মোটামুটি এই যে একটা কি তোমার এটা তৈরি একটা প্রসেস হয়ে গেল। আর এখানে তোমার কি প্রভাবক হিসেবে ইউজ করা হয় তোমার শুষ্ক ইথার। এই প্রভাবক গুলো কিন্তু ভুললে চলবে না, প্রভাবক তাপমাত্রা এগুলো ভুললে চলবে না। টলুইন তৈরি আরেকটা যদি বিক্রিয়া বোঝায়, তোমরা জাস্ট বুঝে বুঝে পরিপালন করবা। বেনজিন থেকে টলুইন তৈরি করা যায়, ঠিক আছে না, কোথা থেকে, বেনজিন। বেনজিন এর সাথে তাহলে কি যুক্ত করতে হবে, আমরা CH3 যুক্ত করার ব্যবস্থা করি, তাহলে তো হয়ে গেল, তাই না। তাহলে এখান থেকে আমরা just বিবেচনা করি CH3Cl, মিথাইল ক্লোরাইড যুক্ত করে দিই, এবং সেখানে যদি শুষ্ক ইথারের উপর উপস্থিতিতে চালাই আমরা, শুষ্ক ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া আমরা রান করি, তাহলে কি আসবে, স্বাভাবিক বিষয়, যেহেতু আমরা টলুইন তৈরি করছি, তাহলে আমরা আগে টলুইন দিয়ে নিব, তাই না। তাহলে আমরা আগে টলুইন দিয়ে নিব, তাহলে কি CH3 প্লাস Cl একা থেকে গেল। Cl তো কি করবে এখন, এখানে বেনজিনে কি ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল না, এখানে একটা কি হাইড্রোজেন তো অবশ্যই ছিল, ওই হাইড্রোজেনের সাথে এই ক্লোরিনটা যুক্ত হবে, ক্লোরিনটা যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, এই সেল, কারণ কি এখানে একটা থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করছে কে, CH3। ওকে, আচ্ছা। তো এখন একটা বিষয় তোমাদের জানতে হবে যে একটা জিনিস তোমাদের দেখতে হবে, এই যে বিক্রিয়া গেল, এই বিক্রিয়াগুলোর নাম আছে, হ্যাঁ, এই বিক্রিয়াগুলোর নাম আছে। তো বিক্রিয়াগুলোর নামটা যদি তোমাদের আমি দেখাই, ঠিক আছে, এই যে বিক্রিয়া প্রথমটা গেল অ্যালকাইল ক্লোরাইড থেকে এটাকে বলা হচ্ছে তোমার কি, উডস ফিটিক বিক্রিয়া, ঠিক আছে, উডস ফিটিক বিক্রিয়া, উডস ফিটিক, এখানে নট উডস বিক্রিয়া, ঠিক আছে, উডস ফিটিক, শুধু উডস বিক্রিয়া নয় কিন্তু, উডস ফিটিক বিক্রিয়া। উডসফিটিক কি বিক্রিয়া, এই বিক্রিয়ায় কি হয়, এই বিক্রিয়ায় হচ্ছে তোমার কি, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। দেখো কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পায় আমি তোমার দেখাই, কার্বন সংখ্যা কি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। কারণ দেখো এই পাশে কার্বন সংখ্যা কয়টা ছিল, এই অ্যালকাইল ক্লোরাইডে কার্বন ছিল কয়টা, 6টা। এই পাশে দেখো যখন এটা উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কার্বন কয়টা, এখানে ছয়টা, ছয়টা, আর এই যে একটা, তাহলে টোটাল 7টা কার্বন, তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি পাইছে। আর ডিকার্বক্সিলেশনে কি হয়, নামের মধ্যে ডিকার্বক্সিলেশন অর্থাৎ কি কার্বন সংখ্যা হ্রাস পাবে। এবং এই যে এই বিক্রিয়াটা রয়েছে না, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে তোমাকে ফিডেল ক্র্যাফট বিক্রিয়া, ফিডেল ক্র্যাফট বিক্রিয়া, ফিডেল ক্র্যাফট, ফিডেল ক্র্যাফট, ফিডেল ক্র্যাফট কি বিক্রিয়া। তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা তোমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি, দেখো এখানে শুষ্ক ইথার না দিয়ে শুষ্ক AlCl3 ইউজ করা হয়, AlCl3, ঠিক আছে, শুষ্ক কি ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের প্রশ্ন কিভাবে আসবে দেখো, তোমার যদি বলে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি, কোন বিক্রিয়ায় কি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কি বলবা, ওটসপিটিক বিক্রিয়া। কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, তাহলে কি হবে, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা কোন বিক্রিয়ায় শুষ্ক AlCl3 এইটা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, পরীক্ষায় যদি দেয় তাহলে কি বলবা, ফিডেল ক্যাট বিক্রিয়া। আর কোন বিক্রিয়ায় শুষ্ক ইথার প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরিন তৈরির ক্ষেত্রে, এটা হবে কি উডসফিটিক বিক্রিয়া। এই যে প্রসেস গুলো নর্মাল তোমাদের যেটা বললাম, এই প্রসেস গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তাহলে আমাদের মোটামুটি কিন্তু 24টা কিন্তু হয়ে গেছে, তাই না। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে আমরা 25 নাম্বার থেকে শুরু করব সামনে, জাস্ট তোমরা একটু দেখবা। তোমাদের সামনে লিখিত আছে কিছু, যেহেতু এইভাবে করলে কতটুকু সময় পাওয়া যাবে আমি জানি না, তবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, আমি তোমাদের গোটাটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা শুরু করব কি, বিভিন্ন কিছু নাইট্রেশন বিক্রিয়া, ওজোনীকরণ বিক্রিয়া, বিক্রিয়া পার্থক্য, এগুলো just আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু আমাদের সময় হাতে অল্প, সেহেতু আমি একটু বিক্রিয়াগুলো নিজে বোঝানোর চেষ্টা করবো, বাকিগুলো তোমাদের স্লাইড দেখে পড়বো। কিন্তু স্লাইড দেখলেও তোমার স্লাইডে যেগুলো লেখা আছে সেই লেখাগুলো তোমরা অবশ্যই পড়বে, কারণ এটা আমার জাস্ট PDF আকারে করা নেই বা নোটও করা নেই, ঠিক আছে। তো ইনশাল্লাহ এইভাবে তোমরা পড়তে থাকো, আর 3 থেকে 4টা ক্লাসের মধ্যে তোমার শেষ করে দিব। তো আজকে এই পর্যন্তই, আজকের ক্লাসটা নোট ডাউন করে তোমরা সবাইকে জমা দিবে, আজকের ক্লাসে কিন্তু ইন্টারেস্টিং কিছু বিষয় পড়ানো হয়েছে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।